যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেটি প্রোভাইড করব আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে, কিন্তু সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে এবং সেই পাসওয়ার্ডটা দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোনো এক জায়গাতে, সেটা কিন্তু মুখে বলে দেওয়া হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই, আমি অর্ধেন্দু। আজকে আমরা ঝাড়খণ্ড টেট এবং ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের জন্য অঙ্কের একটা টপিক আলোচনা করব, যেখানে আমরা টাইপ ওয়াইজ বেশ কিছু ছোট ছোট বিষয়, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুব কার্যকরী, সে ধরনের বেশ কয়েকটা বিষয়কে আলোচনা করছি। যার ভেতরে আমরা প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে টাইপ 7। এটা আমাদের সেখানে স্কোয়ার রুট আর কিউব রুট আছে। এর পরবর্তীতে কি কি পাবো সেগুলো তোমরা এর পরে পেয়ে যাবে। এর সাথে সাথে আরেকটা বিষয় তোমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট বলার রয়েছে, সেটা হচ্ছে যে এবার থেকে আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে একটা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করব সিডিপির ওপরে, যেটা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির ওপরে। সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটাতে 500 বা তার থেকে বেশি কোশ্চেন থাকবে। সেগুলো কিন্তু ওয়ান লাইনার কোশ্চেন, এক লাইনে প্রশ্ন এবং তার উত্তর থাকবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেটি প্রোভাইড করব আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে, কিন্তু সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে এবং সেই পাসওয়ার্ডটা দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোনো এক জায়গাতে, সেটা কিন্তু মুখে বলে দেওয়া হবে। অতএব ক্লাসটা কিন্তু শেষ অবধি মন দিয়ে দেখবে। এটা যদি তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা পেয়ে যাবে এবং সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা অনায়াসে কিন্তু এটাকে অ্যাক্সেস নিতে পারবে এবং সেগুলো তোমরা স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করতে পারবে। তো ক্লাসটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে। এবার চলে আসছি আজকের আমাদের ক্লাসে। আমাদের ক্লাসের আজকে যে প্রথম অঙ্কটা রয়েছে সেখানে হচ্ছে 625-এর বর্গমূল। এখন 625-এর বর্গমূল সবাই জানো উত্তরটা, কিন্তু এখানে আমরা কি করব, বর্গমূল নির্ণয়ের যে সহজ পদ্ধতি রয়েছে, আমাদের শর্ট ট্রিক্স রয়েছে, সেটাকে শেখাবো। তো তোমরা জানো যে এই বেসিকটা তোমাদেরকে জানতে হবে। 1-এর স্কোয়ার মানে 1 হয়, 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 6, 5-এর স্কোয়ার মানে হচ্ছে 5, 6-এর স্কোয়ার মানে হচ্ছে 6, 7-এর স্কোয়ার মানে হচ্ছে 9, 8-এর স্কোয়ার মানে হচ্ছে 4। এগুলো কিন্তু প্রত্যেকটাই ইউনিট ডিজিট। এগুলো ইউনিট ডিজিট। এর আগের দিন আমি তোমাদেরকে ইউনিট ডিজিট সম্পর্কে পড়িয়েছি। তো এগুলো প্রত্যেকটা কিন্তু ইউনিট ডিজিট। এবারে 9-এর স্কোয়ার সমান হচ্ছে 1, আর 0 তো সবসময় অলওয়েজ 0 দেয়। ওকে, এখন এই যে 625 সংখ্যাটা আছে, যখন আমরা বর্গমূল নির্ণয় করব তখন দুটো দুটো করে আমরা কিন্তু ভাগ করে নেব। এখানে যেহেতু একটা আছে মানে এখানে 0 আছে, ঠিক আছে। তো এখানে আমরা একটাই ধরবো, অ্যাকচুয়ালি এই 0টারও ধরার কিছু নেই। এবারে দেখো এই যে সংখ্যাগুলোর ভেতরে ইউনিট ডিজিটে কোনটা একমাত্র সম্ভব না, সেটা হচ্ছে 5। তাহলে এটা হলো 5, ঠিক আছে। 5 ছাড়া কিন্তু আর অন্য কিছু এখানে সম্ভব নয়। এরপরে তোমাকে লক্ষ্য করতে হবে যে এই যে 6, এই 6 সংখ্যাটি কোন দুটি স্কোয়ারের ভেতরে রয়েছে। তো খুব ভালো করে লক্ষ্য করো, 6 যে সংখ্যাটা সেটা কিন্তু এই দুটো স্কোয়ারের মাঝে রয়েছে, 4-এর আর 9-এর, অর্থাৎ 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ারের মাঝে রয়েছে। ক্লিয়ার? এইবার তোমাকে দেখতে হবে যে 6টা এই যে স্কোয়ার ভ্যালুটা মানে 4 এবং 9, সেটা কোনটার বেশি কাছাকাছি, অর্থাৎ কোন দুটার ডিফারেন্সটা তুলনামূলকভাবে কম। এই দুটোর ডিফারেন্স হচ্ছে 2 আর এই দুটোর ডিফারেন্স হচ্ছে তোমার 3। তাহলে যার ক্ষেত্রে ডিফারেন্সটা কম সেটাই কিন্তু উত্তরটা আসবে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 2। বোঝা গেল? এই ক্ষেত্রে উত্তরটা আমাদের আসবে 2। নেক্সট আরেকটা উদাহরণ তোমাকে এখানেই আমি দেখাবো। সেটা হচ্ছে যেমন 3136-এ তুমি বর্গমূল বের করতে চাইছো, তাহলে সেখানে দুটোতে পার্ট করো এইভাবে।
তাহলে তোমার ইউনিট ডিজিটে কি হতে পারে? ইউনিট ডিজিটে দেখো হয় তোমার 4 হতে পারে, কারণ 4 4ও হয় 6, আবার 6ও হতে পারে, 6 6ও হয় 6। ওকে, এরপর দেখো যে সংখ্যাটা রয়েছে 31, 31, এই 31 সংখ্যাটা কোন দুটো স্কোয়ারের মধ্যে অবস্থান করছে? তাহলে এখানে 31 যে সংখ্যাটা সেটা হচ্ছে এই দুটো স্কোয়ারের মাঝে অবস্থান করছে, মানে 25 আর 36-এর মাঝামাঝি অবস্থান করছে। আমরা কিন্তু সব সময় নিচেরটা নেব, সব সময় এটা মনে রাখবে, মানে 5 5 নেব আর কি। তাহলে দুটো অপশন আমাদের কাছে আসছে, একটা হচ্ছে হয় 5 4 হতে পারে, না হয় 5 6 হতে পারে। এখন এই দুটোর ভেতরে এক্স্যাক্টলি কোনটা হবে আমরা কি করে বুঝবো? না, এই যে 31 রয়েছে, 31 আর 25-এর যে ডিফারেন্স সেটা হচ্ছে, দেখো 31 25-এ হচ্ছে 6-এর ডিফারেন্স, আর 36 আর 31-এর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 5-এর ডিফারেন্স। ঠিক, তাহলে আমরা কিন্তু যার ক্ষেত্রে ডিফারেন্সটা কম সেটাই নেব। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে সেক্ষেত্রে 56। এইভাবে কিন্তু আমরা খুব সহজে স্কয়ার রুট বের করতে পারবো। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, 0.01 এর মান কত হবে? এটা খুব সহজ, 1/100 করে নিলাম, রুট ওভার করলাম, মুখে মুখেও করা যেত। তাহলে হচ্ছে 1/10 হবে, মানে 0.1, তাই তো? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 50-কে পূর্ণবর্গ করতে গেলে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে? তাহলে 50 পূর্ণবর্গ নয়, তাহলে 50-কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 2 × 25। এটা আমরা পূর্ণবর্গ আকারে ভাঙার চেষ্টা করেছি। তাহলে দেখো এখানে এই অংশটা পূর্ণবর্গ, শুধুমাত্র 2টা পূর্ণবর্গ নয়, 2কে পূর্ণবর্গ করতে গেলে আরেকটা এক্সট্রা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাই কিন্তু জানতে চেয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2। পরের কোশ্চেন দেখো, এবারে বলেছে ঘনমূল নির্ণয়। তাহলে ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে রুলস রয়েছে বা ট্রিক্স রয়েছে সেটাও তোমাকে শিখতে হবে। তো এখানে তোমরা জানো 1-এর কিউব কি হয়? 1 হয়। 2-এর কিউব কত হয়? 8 হয়। 3-এর কিউব কত হয়? 7 হয়। 4-এর কিউব কি হয়? 4 হয়, তাই তো? 5-এর কিউব সব সময় 5 হয়, অলওয়েজ 5, সব সময় এটা কিন্তু 5 হয়। তাহলে 5-এর কিউব 5 হয়। 6-এর কিউব 6 হয়। 7-এর কিউব 3 হয়। 8-এর কিউব যেটা হয় সেটা হচ্ছে 2। 9-এর কিউব হচ্ছে 9, আর 10-এর কিউব বা 0-র কিউব যাই বলো সেটা হচ্ছে 0। তাহলে আমাদের এখানে যখন আমরা ঘনমূল বের করব তখন আমরা 3টেতে পার্ট করব। প্রথমটা 3টা হলো, দ্বিতীয়টা 3টা পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আমাদের 1 কিভাবে আসছে? না, শুধুমাত্র 1 থেকে আসছে। তাহলে এই সংখ্যাটা হবে প্রথম সংখ্যা, যেটা এককের ঘরের অঙ্ক, সেটা হচ্ছে 1। ক্লিয়ার? এরপরে দেখো যে এই যে 1 সংখ্যাটা রয়েছে, সেই 1 সংখ্যাটা কোন দুটো কিউবের ভেতর বা সমানে অন্তর্ভুক্ত? তো এটা দেখা যাচ্ছে, এটা যেহেতু একই আছে, এটা এর পাশেই কিন্তু অবস্থান করছে, তাহলে এটা হবে 1। মানে এমনটা যদি হতো, ধরে নাও এখানে 2 বা 3 থাকতো, তাহলেও কিন্তু এই ছোটটাকে আমরা নিতাম। ক্লিয়ার? এটাতে যদি তোমাদের ক্লিয়ার না হলো, বুঝতে না পারলে, তাহলে আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বিষয়টা অনেকটা সহজ মনে হবে। যেমন হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই পারফেক্ট স্কয়ার কিংবা পারফেক্ট কিউব হতে হবে, তবেই কিন্তু সম্ভব। তাহলে এই উদাহরণটা দেখো, এই উদাহরণটা একটা কিন্তু মানে কিউব রুট করা যাবে, পারফেক্ট কিউব রুট হবে। তাহলে এটা যদি আমরা উত্তর বের করতে চাই তাহলে কি হবে? দেখো এটা 3টা আমরা পাচ্ছি। তাহলে এই যে 3 দেখো কোথায় আছে? 7-এর ক্ষেত্রে, তার মানে এককের ঘরের অঙ্কটা হবে 7। এবারে এই যে 185 সংখ্যাটা কোন দুটো কিউবের ভেতরে রয়েছে? তাহলে দেখো এটা হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে 125, আর এটা হচ্ছে 216। দেখো ঠিক এর ভেতরে রয়েছে।
তাহলে এখানে 5 অথবা 6-এর ভেতরে সব সময় কিন্তু 5টাকে তোমাকে নিতে হবে। তাহলে 57 কিউব হচ্ছে এই 1,85,193 বা এটার কিউব রুট হচ্ছে 57। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। এগুলো ইজি আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখানে তোমাকে সবগুলো কিন্তু পারফেক্ট স্কোয়ার নেই, সবগুলো পারফেক্ট স্কোয়ার নেই। এই দুটো দেখো পারফেক্ট স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 11। ওকে, এবারে 10-এর ক্ষেত্রে এটা কত হবে? এটা সম্ভবত উত্তরটা ভুল রয়েছে। ঠিক আছে, উত্তরটা এখানে ভুল রয়েছে। এখানে আরেকটা জিনিস তোমাকে শিখতে হবে, সেটা যদি হচ্ছে কোনো সংখ্যা এমন থাকে যার কোনো পারফেক্ট স্কোয়ার হচ্ছে না, তার ক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে ভাঙবো। পারফেক্ট স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে এর নিয়ারেস্ট কোনো সংখ্যা প্লাস 1। এটাকে মনে মনে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এটা হবে আমাদের রুট এ, মানে যেটার পারফেক্ট স্কোয়ার বার করা যাচ্ছে, প্লাস এই বি বাই 2 রুট এ। এই ফর্মুলাটাকে কিন্তু মনে রাখবে। তাহলে এখানে 9, এ বলতে হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে 3, বি বলতে হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে কত পাচ্ছ? 3 প্লাস 1/6। তাহলে 1/6 মানে কত? 1/6 যদি ভাগ করো তাহলে হচ্ছে 0.06 কে 6, 4 দশমিক দেওয়া আছে 0, 6, তার মানে 3.166 এরকম ভ্যালুটা আসছে। তাহলে এই ভ্যালুটা এর সাথে যুক্ত হবে 3.166, তার মানে উত্তরটা আসবে 18.16666 এরকম ভাবে আসবে। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, একটি পূর্ণবর্গ সংখ্যার শেষে কোন অঙ্কটি কখনোই থাকতে পারে না? পূর্ণবর্গ মানে হচ্ছে যার বর্গমূল বের করা যাবে। তাহলে 1 স্কোয়ার হয় 1, 2 স্কোয়ার হয় 4, 3 স্কোয়ার হয় 9, 4 স্কোয়ার হয় 6, 5 স্কোয়ার হয় 5, 6 স্কোয়ার হয় 6, 7 স্কোয়ার হয় 9, 8 স্কোয়ার হয় 4, 9 স্কোয়ার হয় 1 এবং 0 স্কোয়ার সবসময় 0 হয়। তাহলে দেখো একটা কথা এখানে মনে রাখতেই হবে তোমাকে। তাহলে একটা বিষয় তোমাকে এখানে মনে রাখতেই হবে, সেখানে হচ্ছে যে ইউনিট ডিজিটগুলো একটা পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে 0 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, অথবা 9 হতে পারে। তাহলে এগুলো বাদে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটা হতে পারে না। তাহলে 2, 1, 6, 9-এর ভেতরে দেখো 2 কিন্তু হতে পারে না। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। এটা খুব ইজি, এটা হচ্ছে 1.2। ঠিক আছে, বর্গমূল করলেই পাওয়া যাবে, মুখে মুখে বর্গমূলটা বের করা যাচ্ছে। তাহলে অপশন এ। নেক্সট কোশ্চেন, এটাও খুব সহজ বলা আছে। 0.09-এর বর্গ করতে বলেছে, মানে স্কোয়ার হবে। তাহলে 9 9 81 হয়, আর দশমিকের ঘরে 2 ঘর থাকলে 4 ঘর হয়ে যায়। ঠিক আছে, দশমিকের পরে জাস্ট 4 ঘর হয়ে যাবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট দেখো, 12 স্কোয়ার এবং 13 স্কোয়ারের মধ্যে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে? তাহলে 12 স্কোয়ার মানে হচ্ছে 144, আর 13 স্কোয়ার মানে হচ্ছে 169। তাহলে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যদি তোমাকে বলা হয়, তাহলে কি করতে হবে? এটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করতে হবে, মানে 169 মাইনাস 144 প্লাস 1 করতে হবে। তাহলে এটা হবে 26টি। 26টি সংখ্যা কি কি তুমি কাউন্ট করলেই পেয়ে যাবে। এর মধ্যে যেহেতু বলেছে, এর মধ্যে, আচ্ছা, তাহলে এই দুটো বাদ যাবে, এই দুটো এবারে কিন্তু বাদ যাবে। টোটাল হচ্ছে 26টা, তার ভিতরে এই দুটো যদি বাদ যায় তাহলে থাকে 24টি। 24টি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এখানে কিউব রুট বলেছে, তাহলে হচ্ছে উপরে থাকছে 8 আর নিচে থাকছে 1000। তাহলে এটার জন্য হচ্ছে 2 আর এটার জন্য হচ্ছে 10। তাহলে 0.2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন এ। চলে আসছি পরবর্তী টাইপের দিকে, সিরিজ এবং প্রোগ্রেশন, শ্রেণী এবং প্রগতি সম্পর্কে।
দেখো এখানে যে ধরনের কোশ্চেনগুলো পড়ে সেগুলো করার আগে আমাদেরকে কিন্তু জানতে হবে বেসিক জিনিসটা সম্পর্কে। সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি, এই দু ধরনের প্রগতি আছে, সেটা তোমরা জানো। তো এখানে আমরা সমান্তর প্রগতি নিচ্ছি প্রথমে, যেমন হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস 2d, এগুলো তোমরা জানো। তাহলে এরকম ভাবে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে nth টার্ম যেটা হবে সেটা হচ্ছে এ n মাইনাস 1 ইন্টু ডি, আর সাম টোটাল মানে টোটালটার যে যোগফল সেটা হবে Sn ইজ ইকুয়াল টু n/2, যেখানে n হচ্ছে টার্মের সংখ্যা, a প্লাস এল যেখানে হচ্ছে লাস্ট ডিজিট। ওকে, কিন্তু যদি এইরকম ফর্মে দেওয়া থাকে, অর্থাৎ লাস্ট টার্ম যদি এটা যেমন লাস্ট টার্ম দেওয়া আছে, এটা যদি না দেওয়া থাকে তখন তোমার হবে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এটা কিছুই না, এলটাকে আবার দেখো আরেকবার বসিয়ে দিয়েছে, ওই জন্য 2a চলে এসছে। ঠিক আছে, তো এইভাবে আসে। এখন আমাদের এই যে প্রশ্নটা পার্টিকুলার দেওয়া আছে, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা 1 2 3 এমনি করে 20 অবধি দেওয়া আছে, অর্থাৎ আমাদের লাস্ট এবং প্রথম দুটাই দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে, মানে এটাকে আরো স্পেসিফিক্যালি বলা হয় S20 ইজ ইকুয়াল টু 20/2, প্রথম টার্মটা হচ্ছে 1, শেষ টার্মটা হচ্ছে 20, তাহলে হচ্ছে 10 ইন্টু 21 ইজ ইকুয়াল টু 210। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো, 1 থেকে 25 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার যোগফল, মানে 1 প্লাস 3 প্লাস 5 এরকম করে 25 অবধি, মানে লাস্টটা হচ্ছে 25। তাহলে যখনই তোমাকে বিজোড় সংখ্যা বলবে, তার মানে কি? তার মানে হচ্ছে প্রথম পদ যেটা সেটা হচ্ছে a, সেটা হচ্ছে 1, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 25। এবারে এখানে পদের সংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে পদের সংখ্যা তুমি কিভাবে অনায়াসে বের করতে পারবে? সেটা হচ্ছে, যেমন ধরো এই পার্টিকুলার, আমরা একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি। ঠিক আছে, আমরা হয়তো ফর্মুলা জানি না বা মুখস্থ রাখবো না, তো এই তুমি 3টার ক্ষেত্রে নিচ্ছ। তাহলে সেক্ষেত্রে তুমি কি করছো? টোটাল 5 থেকে 1 বিয়োগ করছো, এবারে 2 দিয়ে ভাগ করছো, প্লাস 1 করছো, তাহলে কত পাচ্ছ? দেখো অনায়াসে তুমি পাচ্ছ 3। একই রকম যদি তুমি এই দুটোর ক্ষেত্রে করো, তাহলে কিভাবে? 3 মাইনাস 1/2 প্লাস 1, তাহলে এটাই আমাদের ফর্মুলা, n মাইনাস 1/2 প্লাস 1। ওকে, এতগুলো টার্ম রয়েছে, তাহলে তোমার এই ক্ষেত্রে কত হবে? 25 মাইনাস 1 মানে হচ্ছে 24/2, মানে 12 প্লাস 1 মানে 13টি রয়েছে। তাহলে এবারে তুমি S25 এর যে ফর্মুলা দেখলে, 13/2 প্রথম পদ 1 প্লাস লাস্ট পদ 25। ঠিক আছে, এইখানে তুমি এটা কিন্তু মনে রেখে নেবে, এটা টার্মের সংখ্যা যখন আমার বিজোড় থাকবে তখন এই সংখ্যাটা আসবে, যেখানে n হচ্ছে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে 13/1 ইন্টু তোমার হচ্ছে 26, কাটাকুটি যাচ্ছে দেখো, তার মানে 169। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, 10তম পদটি কি? তাহলে 2 4 6 8 এরকম করে 10তম পদটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে তোমাকে একটা ফর্মুলা রয়েছে, tn ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে প্রথম পদ a মানে হচ্ছে 2, n মাইনাস 1 10তম পদটা যেহেতু বলেছে, তার মানে 10 মাইনাস 1, আর এখানে ডি লক্ষ্য করো সব ক্ষেত্রে কত? 4 মাইনাস 2 কিংবা 6 মাইনাস 4, এটাকে বলা হয় কমন ডিফারেন্স। 8 মাইনাস 6 এরকম আছে, প্রত্যেক ক্ষেত্রে এটা 2। ঠিক আছে, এটা হচ্ছে 2, তাহলে এখানে ইন্টু হবে 2। তাহলে কি পাচ্ছ তুমি? 2 প্লাস 9 দুগুণে 18, 18 আর 2 হচ্ছে তোমার 20। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল। তাহলে ওই একই রকম ভাবে 2 4 এগুলোর যোগফল বলেছে দেখো। ঠিক আছে, লাস্ট পদটা হচ্ছে 10, তাহলে এরকম কতগুলো রয়েছে? 10টি জোড় বলেছে, তাই তো? 10টি সংখ্যার, তাহলে এখানে তুমি পদের সংখ্যাটা পেয়ে যাচ্ছ।
পদের সংখ্যাটা কত, এখানে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, S10 মানে 10টা পদের। তাহলে কি হচ্ছে, টোটাল পদের সংখ্যা হচ্ছে 10/2 n/2, 2 ইন্টু এ মানে হচ্ছে 2 প্লাস n-1 মানে হচ্ছে 9 ইন্টু ডি মানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে 2 ডিফারেন্স আছে। তাহলে 10/2, 2 কমন নিয়ে নিচ্ছি, 9 2 হচ্ছে 11, তার মানে 110 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। একই রকম ভাবে এটা তোমরা পারবে। 50-এর 2, 50 প্লাস 1, 25 ইন্টু 51, এটা জাস্ট গুণ করলেই হবে। দেখো 5 যেটাতে আছে সেটাই হবে উত্তর, লাস্টে যেটা 5 আছে। ওকে, চলে আসছি পরে 76 নম্বর প্রশ্নে। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হলো, তাহলে এটা তোমাকে প্রথম 5টা মৌলিক সংখ্যা জানতে হবে, 2, 3, 5, 7 আর 11। তাহলে দেখো এটা যোগ যদি করি তাহলে হচ্ছে এইখানে এই দুটোতে যোগ করলে 13, আর এটাতে হচ্ছে 10, 23 আর 5-এ হচ্ছে 28, 28/5। এটা 2 দিয়ে গুণ করলাম, এটা 2 দিয়ে গুণ করলাম, 28 দুগুণে 56/10 মানে 5.6 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্রথম 3টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। খুব ইম্পর্টেন্ট, বর্গের যোগফল মানে হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার। এত ছোট দেবে না। তাহলে এটার ক্ষেত্রে তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে, SN যেটা হয় সেটা হচ্ছে n ইন্টু n+1, 2n+1/6। ডাইরেক্ট ফর্মুলা, n এর মান 3 বসিয়ে দাও, 3, 3 + 1, 2 3-এ হচ্ছে 6 + 1/6। তাহলে 3, 4, 7, 6 কাটাকুটি করে দাও, 14 আসবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো এমনিতেও হিসাব করলে পেয়ে যাবে, 1 + 4 + 9, 9 4 13 রাখে 14 আসছে, তাই না? নেক্সট 78 নাম্বার, এই যে পরবর্তী সংখ্যাটা বের করতে বলছে। তাহলে এখানে কিন্তু খুব সিম্পল, 1, 4, 9, 16। পরেরটা কি হবে, এখানে 3 বেড়েছে, এখানেরটা সিরিজে অনেক সময় দেখবে যে একটা নির্দিষ্ট রীতি মেনে হচ্ছে। তাহলে এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে +5, এখানে নিশ্চয়ই +7 হবে। তাহলে তারপরটাতে হবে +9 মানে 25। ঠিক আছে, এগুলো জিআই এর থেকে কোশ্চেন এরকমও তোমাদের আসতে পারে। ওকে, দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। সেখানে প্রথমে যে অঙ্কটা আছে 0.1 + 0.11 + 0.111 এরকম ভাবে দেওয়া আছে। তাহলে এখানে সব থেকে বেশি কোথায় রয়েছে, 0.111, তাই তো? তাহলে এই জায়গাতে এটাকে 3, এটাকে 2, এটা 1 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবে, 0.321। দেখো এটাই উত্তর হবে, কেননা 0.111, 0.11, তারপরে হচ্ছে 0.1, যখন যোগ করবে 1, 2, 3.0 চলে এসছে। ঠিক আছে, নেক্সট আসছি পরবর্তী কোশ্চেনে। 80 নম্বর কোশ্চেন দেখো, 10 এবং 20-র মধ্যবর্তী 10 এবং 20 বাদে সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল হলো। তাহলে এগুলো কিভাবে তুমি পাবে না, 10 এবং 20-র মধ্যবর্তী যে স্বাভাবিক সংখ্যাগুলো সেগুলো হচ্ছে 11, 12, 13 এমনি করে আপ টু 19 পর্যন্ত। তাহলে এখান থেকে তুমি স্বাভাবিক সংখ্যার যোগফল ফর্মুলাটা পাচ্ছ, SN = n/2 × a + l, যেখানে n তোমাকে পার করতে হবে। n কিভাবে পাবে, কতগুলো সংখ্যা রয়েছে, এটা হচ্ছে 19 - 11 + 1, অর্থাৎ 8 + 1 মানে 9টি। তাহলে 9/2, প্রথম সংখ্যা 11, শেষ সংখ্যা 19, তাহলে হচ্ছে 9/2 × 30, কাটাকুটি করলে পাচ্ছ 15, তাহলে হচ্ছে তোমার 135। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 135। বুঝা গেল? এইবারে আরেকটা টাইপের দিকে আমরা চলে আসব, সেটা হচ্ছে বাইনারি, রোমান এবং ম্যাথমেটিক্যাল লজিকের উপরে। তো কোন রোমান সংখ্যাটা 50-কে নির্দেশ করে, 50 নির্দেশ করতে কোনটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে 50 নির্দেশ করতে এল ব্যবহার করা হয়।
সেন্ট মানে 100, তখন এইটা ব্যবহার করা হয়। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দশমিক সংখ্যা 10-এর সমতুল বাইনারি সংখ্যা কত? বাইনারি সংখ্যা মানে যে সংখ্যার ক্ষেত্রে কম্পিউটার বা কম্পিউটার লজিকের ক্ষেত্রে শুধুমাত্র দুটি সংখ্যা ব্যবহার হয়, একটা হচ্ছে 0 এবং একটা 1। তাহলে 10-এর সমতুল বাইনারি সংখ্যা বের করতে 10কে ক্রমাগত 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 দুগুণে হচ্ছে 10, মানে রিমাইন্ডার থাকছে 0। এবারে একে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দুগুণে 4, 1 রিমাইন্ডার থাকছে। একে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 1 2, তাহলে রিমাইন্ডার থাকছে 0। তারপরে একে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 0তে হচ্ছে 0, মানে রিমাইন্ডার থাকছে 1। এবারে যখনই আমার এটা 0 চলে এসছে, তখন আমি এই যে তলার থেকে উপর দিকে যাব। ঠিক আছে, এটা কিন্তু তলার থেকে উপর দিকে যেতে হবে। তার মানে 1010 ইজ দ্য নাম্বার। 1010 দেখো প্রথমেই রয়েছে অপশনে। নেক্সট, রোমান সংখ্যা m প্রতীকটা কিসের জন্য ব্যবহার করা হয়? 1000 প্রকাশ করতে ব্যবহার করা হয়। নেক্সট, বাইনারি 111কে দশমিক সংখ্যায় রূপান্তর করো। ওকে, তাহলে এখানে কি করতে হবে? 111 এটা তোমার আছে বাইনারিতে, একে তোমাকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে কি করতে হবে? 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1, তারপরে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1, তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1। তাহলে যোগ করে দাও, তাহলে এটা হবে 1 প্লাস এটা হচ্ছে 2 প্লাস 4, মানে হচ্ছে 7। তাহলে 7কে প্রকাশ করতে এইভাবে আমরা প্রকাশ করতে পারছি। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। নিচের কোনটি একটি বৈধ রোমান সংখ্যা নয়? দেখো, বৈধ রোমান সংখ্যা অ্যাকচুয়ালি কিন্তু পজিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা ক্লাস 6-এ মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর বইয়ে খুব ডিটেলসে আছে, এটা কিন্তু একবার দেখে নেবে। আর ইন্টারনেট থেকেও তোমরা দেখে নিতে পারো, খুব সহজ বিষয়। সেখানে প্রত্যেকটা সংখ্যা কি রীতিতে হচ্ছে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো খুব ছোটোখাটো জিনিস, এগুলো আমাদের এখানে ক্লাসে মানে করাটা সম্ভব নয়, এত ছোট জিনিস। কিন্তু সেখানে যেটা দেওয়া আছে, সেখানে রুলস রেগুলেশনস ইন ডিটেলস দেওয়া আছে। ছোটদের জন্য তো খুব ভালোভাবে কিন্তু বোঝানো রয়েছে, তো সেটা সম্ভব হলে তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে। তো এখানে দেখতে পাবে যে এরকম ভাবে কিন্তু কোনো সংখ্যাকে লেখা চলে না, এটা ভুল। তাহলে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এইভাবে লেখা চলে, এটা পজিশনের উপর ডিপেন্ড করে। এটা এল এক্স মানে হচ্ছে কি, মানে এক্সেল যেটা আমরা পড়ি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আগে এল মানে হচ্ছে 50, তার থেকে 10 আগে, 10 এগিয়ে গিয়ে, তার মানে হচ্ছে 40। ঠিক আছে, এটা হচ্ছে 10 তার থেকে 1 কম, 1 আগে আর কি, তাহলে 9। এটা তোমরা জানো। তাহলে এইভাবে কিন্তু রীতি নেই যে 5কে দুবার লিখে দেওয়া। চলে আসছি পরের কোশ্চেনে। বৃহত্তম 3 অঙ্কের সংখ্যার পরবর্তী সংখ্যাটা। ঠিক আছে, খুব বাচ্চা প্রশ্ন। অপশন এ 1000। ক্ষুদ্রতম 4 অঙ্ক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু প্রিসিডার্স নাম্বার, সাকসেসার নাম্বার, এগুলো কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, তাই এগুলোকে কিন্তু আমি এখানে স্থান দিয়েছি। এগুলো তোমরা পারবে, এবং এখান থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতেই পারে যে এত জায়গায় এত লিখেছে, সে সঠিক লিখেছে। মানে তোমাদের অনেক সময় প্যাডাগজিক্যাল যে আইডিয়াগুলো, প্যাডাগজিক্যাল যে কোশ্চেন থাকে, তার ভেতরে এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে, তো সেই জন্য আমাদের এগুলো করতে হবে। ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা। ক্ষুদ্রতম, আচ্ছা এখানে তোমাদেরকে একটা বিষয় আমি বলে দিই, তোমরা এটা জানবে তোমরা যখন আপার প্রাইমারি পরীক্ষা দিচ্ছ সায়েন্সের থেকে, এটা তো তোমাদের জানা স্বাভাবিক। কিন্তু ক্ষুদ্রতম বৃহত্তম যে জায়গাটা, সেখানে একটা জিনিস বলতেই হয় যে ধরো তোমার বলেছে 4 অঙ্কের, মানে 4টা ডিজিট আছে, তাহলে এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক, হাজারের অঙ্ক। তাহলে যখন তোমার ক্ষুদ্রতম বলছে, তখন প্রথমে আমরা 0 থেকে 9 পর্যন্ত সব থেকে ছোট সংখ্যাটা এখানে লিখবো। কিন্তু যদি আমরা এখানে 0 লিখে ফেলি, তাহলে কিন্তু পুরো ভ্যালুটা, তুমি তারপরে যাই লেখো না কেন, তুমি যদি 000 লিখে দাও, তার মানে পুরোটা 0, 4টে 0 বা 10টা 0, ভ্যালু কিন্তু 0। তাহলে সেটা কিন্তু ক্ষুদ্রতম হচ্ছে না, এবং 4 অঙ্কেরও হচ্ছে না। ঠিক আছে, তাহলে সেটাকে কাউন্টার করার জন্য, সেটাকে বাঁচানোর জন্য আমরা তার পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যা 1, সেটাকে এখানে নিই, এবং তারপরের সংখ্যাগুলোতে যথারীতি 0 বসিয়ে দিয়ে আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা বের করি। একইভাবে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে সব থেকে বড়টা, সেক্ষেত্রে কোনো বাধা থাকছে না, তাহলে 4টা 9 পরিষ্কার আমরা বসিয়ে দিচ্ছি। এখানেও সব থেকে বড়, এখানেও সব থেকে বড়, এখানেও সব থেকে বড়, এখানেও সব থেকে বড়।
এই হচ্ছে কনসেপ্টটা এখানের। তো ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000, তার জাস্ট আগের পূর্ববর্তী সংখ্যাটা 999। একই রকম প্রশ্ন আগেরটার মতোই। আচ্ছা, 1 মিলিয়ন কত লক্ষের সমান? এখন এই যে 1 মিলিয়ন মানে হচ্ছে অ্যাকচুয়ালি 10 লক্ষ, ঠিক আছে? মানে আমরা যেটাকে অযুত লক্ষ নিযুত বলি, সেই নিযুতটা হচ্ছে 1 মিলিয়ন। তাহলে 10 মিলিয়ন, বোঝা গেল? মানে 10 লক্ষতে হচ্ছে 1 মিলিয়ন, কথাটা ভুল বললাম। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, আর 1 বিলিয়ন মানে হচ্ছে 10 কোটি, ঠিক আছে? নেক্সট দেখো, 1 কোটিতে কতগুলো শূন্য থাকে? তাহলে 1, 10, 100, 1000, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কতগুলো শূন্য থাকে একটা বাদ দিয়ে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা থাকে, ঠিক আছে? হিন্দু আরবি সংখ্যায় XC এর মান কত? আচ্ছা, আগেই বললাম সি মানে হচ্ছে 100, আর এটা পজিশনের উপর ডিপেন্ড করে। X আগে মানে 10 আগে, তার মানে হচ্ছে 90। এই হচ্ছে আমাদের আজকের সেশনটার একেবারে শেষে তোমাদেরকে আমি কিন্তু আমার যে প্রথমেই আজকে ক্লাসের প্রথমেই যেটা বলেছি যে আমরা 500টা ওয়ান লাইনার MCQর যে পিডিএফটা তৈরি করা হয়েছে, সেই পিডিএফের জন্য আমরা কিন্তু তোমাদেরকে পাসওয়ার্ডটা বলে দেবো, মুখে লিখে দেওয়া হবে না কোথাও, পাসওয়ার্ডটা বলে দেওয়া হবে। খুব মন দিয়ে শোনো। যে টেট, ওকে, তারপরে 2026, যে টেট 2026 স্পেস না দিয়ে ক্যাপিটালে যে টেটটা মানে লিখবে ক্যাপিটালে, যে টেট ক্যাপিটালে লিখবে, তারপরে তার সাথে 2026 ইংলিশে 2026 লিখবে। এটাই হচ্ছে পাসওয়ার্ড। এরকম ভাবে পাসওয়ার্ড কিন্তু আমাদের দেওয়া হবে। সেই পাসওয়ার্ডগুলো দিয়ে তোমরা কিন্তু পিডিএফ গুলো খুলতে পারবে, যেগুলো আমাদের ওয়ান লাইনার পিডিএফ প্রোভাইড করা হবে। এবারে 500, 1000 এরকম করে পিডিএফ দেওয়া হবে, যেগুলো তোমাদের আগামী দিনে এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। আবারও বলছি, তোমাদের যে পাসওয়ার্ডের কথা বললাম ক্লাসের শুরুতেই আজকে, সেটা হচ্ছে JTET 2026, JTET 2026। আবারও বলছি, JTET 2026 পুরোটা হবে কিন্তু ক্যাপিটালে, মানে JTET কথাটা হবে ক্যাপিটালে, ইংলিশ ক্যাপিটাল, আর তোমার যেটা সংখ্যাটা 2026 এটা হবে ইংলিশে, এবং একসাথে থাকবে, কোনো কিন্তু মাঝে স্পেস থাকবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।